হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন পে স্কেল রিলেটেড যখনই কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে, তখন থেকে এই একটি মাত্র ইউটিউব চ্যানেল চেষ্টা করেছে আপনাদেরকে অথেন্টিক নিউজটি পৌঁছে দেওয়ার। সত্য নিউজ, জল না মিশানো নিউজ এবং অথেন্টিক যে সোর্সের মাধ্যমে যে নিউজগুলো পেয়েছিলাম চেষ্টা করেছিলাম আপনাদের সকলকে সেটি সবার আগে পৌঁছে দেওয়ার। তার জন্য আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। খুব রিসেন্টলি আমি 10,000 সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল ক্রস করেছি। আপনারা আমার সকলেই আমার পরিবারের একটি অংশ। যারা এখনো আমাদের এই পরিবারের অংশ হননি, তারা অংশ হয়ে যাবেন। সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। কেননা আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের যদি আমরা মেয়াদ ধরে নিই, তাহলে টেকনিক্যালি আমরা যদি মনে করি কালকে একটি সাধারণ ছুটি রয়েছে এবং তারপর থেকে নির্বাচন হয়ে যাবে এবং 3-4 দিন বা 1 সপ্তাহের ভিতরে হয়তো পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে সকল ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে। টেকনিক্যালি স্পিকিং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে। তারা শেষ দিকে এসে এই যে পে স্কেলটি বাস্তবায়ন করলো না, এখানে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে পে স্কেল রিলেটেড কার্যক্রমের জন্য 100-র ভিতরে কত দিবেন? কোশ্চেনটা আরেকবার করলাম। সবাই সরকারি চাকরিজীবীরা যারাই আমার ভিডিওটি দেখেন একদম কষ্ট করবেন, কমেন্ট বক্সে গিয়ে একটু জাস্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনি 100-র ভিতরে কত দিবেন অন্তর্বর্তীকালীন সরকারকে? তারা সরকারি চাকরিজীবীদের জন্য যে কাজগুলো করেছে তার ভিতরে আপনি কত দিবেন স্পষ্টভাবে লিখে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে সকলের যে সামগ্রিক মানসিকতা রয়েছে এবং আমাদের চিন্তা ভাবনা রয়েছে সেটা কেমন। তাহলে চলুন আমরা দেরি না করেই আজকে ভিডিওটিতে জেনে নিব যে পে স্কেল রিলেটেড অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ আপডেট কি কি রয়েছে, পে স্কেল কখন বাস্তবায়ন হতে পারে, তার কি কি ধারণা আমরা পাচ্ছি, সে সকল রিলেটেড বিষয়গুলো। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। প্রথমে আপনাদেরকে কিছু জিনিস জানিয়ে দিব। প্রথমে জানাবো যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর র মনসুর মনসুর স্যার বলেছেন কিন্তু যে পে স্কেল যদি কর আদায়ের পরিমাণ যদি বাড়ানো না যায়, তাহলে কিন্তু কোনোভাবে পে স্কেলটি বাস্তবায়ন করা সুবিধাজনক অবস্থানে থাকবে না, যে কোনো সরকার আসুক। কেননা কর আদায়ের পরিমাণ যদি বাড়াতে না হয়, তাহলে এটি ঋণ করে নিতে হবে। যে টাকার সন্ধান মানে যে টাকাটুকু লাগবে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর জন্য, সে টাকাটুকু তাদেরকে ঋণ করে নিতে হবে। ঋণ করে নিলে দেখা যাবে সেটি সরকারের উপরে চাপ পড়বে, ব্যাংকের উপরে চাপ পড়বে এবং সেটি আলটিমেটলি মূল্যস্ফীতি বাড়িয়ে দিবে। সেজন্যই তিনি বলতে চেয়েছেন যে অবশ্যই আমাদেরকে কর আদায়ের পরিমাণ বাড়াতে হবে। যে সকল চাকরিজীবী হন বা ব্যবসায়ীরা রয়েছেন যারা করের আওতায় পড়ছেন, তারা যদি স্বচ্ছতা মেনটেন করে করের আওতায় আসেন এবং সরকার যদি এই কর আদায়ের বিষয়টি কড়াকড়ি করে, তখনই এটি নির্বিঘ্নে বাস্তবায়ন করা সম্ভব হবে। তা না হলে সকল এই যে 1 লক্ষ কোটি টাকার যে পরিমাণ আমরা জানি যতটুকু প্রয়োজন পে স্কেল বাস্তবায়ন করার জন্য, সেটুকু কিন্তু শুধু ঋণ করে নিয়ে বা কোনো জায়গায় এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় দেওয়া খুবই কঠিন হয়ে যাবে। তিনি কিন্তু এই কথাটি জানিয়েছেন। আপনার এই কথাটি কেমন লাগলো আপনি জানাবেন। আমি মনে করছি যে এই কথাটির কোনো ভিত্তি আছে বলে আমি মনে করছি না। কেননা আমরা জানি 22,000 কোটি টাকা অলরেডি তারা ম্যানেজ করে রেখেছেন। আর অল্প কিছু টাকা দিয়ে তারা যদি শুধু বেসিকটা 6 মাস বা 7 মাস চালাতে পারে, পরবর্তীতে যে টাকা সংস্থান করে বাদবাকি সুযোগ সুবিধা দিতে পারে, তাহলে কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা অমান্য করব না। আমরা কিন্তু কখনো বলিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল সুযোগ সুবিধা একবারে চালু করতে হবে। আমরা শুধু চেয়েছিলাম গ্যাজেট আকারে এটা প্রকাশ হয়ে যাক। বেসিকের সুযোগ সুবিধা আমাদের 3 থেকে 4 মাস আমরা চেয়েছিলাম জানুয়ারি মাস থেকে যেন সরকারি চাকরিজীবীরা বেসিকটা নবম পে স্কেলের আন্ডারে যেটি রয়েছে সেটি পেতে থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হতাশ করলেন। পুরো অন্তর্বর্তীকালীন সরকার সকল উপদেষ্টা হতাশ করলেন। তারা শেষ মুহূর্তে এসে বেঁকে বসলেন। তারা একটি বড় কাজ করেছেন, সেটি হলো জাতীয় বেতন কমিশন গঠন করা। তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে করেছেন এবং তারা বুঝতে পেরেছেন দীর্ঘ 11 বছর ধরে, অর্থাৎ 2015 সালে 8ম পে স্কেলটি আসছিল। তারপর থেকে 10 বছর পার হয়ে গেল, 11 বছরে এসে পড়লো, তবু একটি পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হলো না। এর দায় কে নিবে? এর দায় সরকারকে নিতে হবে, রাজনৈতিক সরকারকে নিতে হবে, বিগত সরকারকে নিতে হবে। কেননা সরকারি চাকরিজীবীরা কিন্তু সকলে ঘুষ বা দুর্নীতির দিকে হেলে নেই। অনেকে আছেন সৎ কর্মজীবী, তারা চান তাদের পরিবারকে সৎ উপার্জন দিয়ে তাদের পরিবারকে চালাতে। তাদের কিন্তু এই অল্প বেতনে চাকরি করা খুবই, তাদের জীবনটি দুর্বিষহ হয়ে গিয়েছে। প্রায় সকল সরকারি চাকরিজীবীরাই ঋণে জর্জরিত হয়ে রয়েছেন। আমিও ঋণে জর্জরিত। আমি তো জানি যে সরকারি চাকরিজীবীদের অল্প বেতন ভাতাতে কোনোভাবে সম্ভব হয় না। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডে রয়েছেন, যারা খুবই অল্প পরিমাণ বেতন ভাতা পেয়ে থাকেন সরকারের কাছ থেকে, তাদের কিন্তু পরিবার নিয়ে 5 থেকে 6 জন পরিবার সদস্যদের নিয়ে চলা খুবই কঠিন হয়ে গিয়েছে। তারপরে আসি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার কথায়। তিনি আজকে একটা কথায় বলেছেন, যখন আমাদের যে
সাংবাদিক কর্মীরা রয়েছেন তারা জানতে চেয়েছেন যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টুকুতে আপনি নিজেকে ১০০ র ভিতরে কত মার্ক দিতে চান? তিনি কিন্তু বলেছেন তিনি ৭০ এর উপরে দিতে চান। আপনার এটি কেমন মনে হয়? আপনিও কি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টাকে ৭০ এর উপরে দিতে চান? আমার কাছে যদি শোনেন তাহলে আমি হয়তো তাকে পাস মার্কও দিতে পারব না। কেননা তিনি আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি করেছেন কিন্তু কোনো কিছু রাখতে পারেননি। তিনি ১ম এ যখনই অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, তিনি দেখলেন যে সরকারি চাকরিজীবীদের এখানে অনেক কষ্ট হচ্ছে। তিনি একটি মহার্ঘ ভাতার কথা বললেন। আমরা সরকারি চাকরিজীবীরা আশায় বুক বেঁধেছিলাম কারণ আমরা কিন্তু এমনই হই। আমাদেরকে যখনই কেউ একটু আশা দেয় আমরা সেটা আ আশায় বুক বেঁধে ফেলি এবং আমরা আশা করি যে না সরকারি চাকরিজীবীদের উপরে কেউ মুখ তুলে চেয়েছে তারা হয়তো চেষ্টা করবে সরকারি চাকরিজীবীদের যে অর্থনৈতিক দুর্দশা রয়েছে সেখান থেকে বের করে আনার। কিন্তু আমরা যখনই কিছু মনে করি শেষ দিকে এসে আমরা প্রতারিত হই। আমাদের হাতে মূলা ঝুলিয়ে দেওয়া হয়। অর্থ উপদেষ্টা একবার বলেই বসলেন কিন্তু যে তারা মহার্ঘ ভাতার কথা ভাবছেন। পরবর্তীতে তিনি এই জায়গা থেকে সরে আসলেন। সরে এসে বললেন যে না, অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতার দিকে যাচ্ছে না। তিনি ১০% বা ১৫% হারে একটি বিশেষ ভাতার ব্যবস্থা করে দিলেন। বিশেষ ভাতা চলছিল। তিনি নিজে পরে এসে বললেন যে সরকারি চাকরিজীবীদের ১০ বছর ধরে কোনো পে স্কেল হয় না, বাস্তবায়ন হয় না। সরকারি চাকরিজীবীরা কষ্টে রয়েছেন। তিনি কিন্তু এটি বলেই দিলেন এবং তিনি অকপট স্বীকারও করলেন যে সরকারি চাকরিজীবীরা ভালো নেই। তারপরে তারা জাতীয় বেতন কমিশন গঠন করলেন এবং তারা বললেন, তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু না কিছু বাস্তবায়ন করে দিয়ে যাবে। আ আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, তারা ৬ মাস সময় নিয়েছে। ৬ মাস সময় লাগবে না। তারা ৩ থেকে ৪ মাসের ভিতরে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দিবে সরকারের কাছে। সরকার সেটি দেখাশোনা করে ১ থেকে ১.৫ মাসের ভিতরে এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। পুরোপুরি বাস্তবায়ন না করলেও আমরা আংশিক বাস্তবায়নের কথা বলেছিলাম। আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেদিকেই হাঁটছে। তারা ২২,০০০ কোটি টাকার একটি ব্যবস্থা করে ফেলেছেন। উন্নত উন্নয়ন বাজেট থেকে সরিয়ে এনে অনুন্নয়ন বাজেটে। তারপরে দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার ২২,০০০ কোটি টাকা রাখার পরও কিন্তু তারা এটি বাস্তবায়নের দিকে গেলেন না। গ্যাজেট আকারেও প্রকাশ করলেন না। তাদের কিন্তু মেয়াদ প্রায় শেষ হয়ে গেল এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে হতাশ করলেন। আমরা যে আশায় বুক বেঁধেছিলাম তারা কিন্তু আমাদের হৃদয়ের রক্তক্ষরণ ঘটিয়েছে। তারা চাইলে সত্যি এটি বাস্তবায়ন করা সম্ভব ছিল। আমাদেরও বিশ্বাস তারাও জানে যে যদি সকল উপদেষ্টারা এক পেজে থাকতেন, তারা যদি চাইতেন যে না সরকারি চাকরিজীবীরা অনেক দুঃখ দুর্দশার ভিতরে দিয়ে থাকেন। তাদের একটু অর্থনৈতিক স্বাবলম্বিতা যদি আমরা না দিই তাহলে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে কিভাবে একটি টপ নচ ওয়ার্ক কালচার বা তাদের কাছ থেকে কিভাবে আমরা সেবা পেতে পারি? আপনারা টাকা দিবেন এশিয়া মহাদেশের সবথেকে অনুন্নত দেশগুলোর মতো সরকারি চাকরিজীবীদের এবং আপনি আশা করবেন যে ইউরোপ, আমেরিকার মতো সার্ভিস কোয়ালিটি পাবেন। সেটা কি কোনোভাবে সম্ভব হবে? কোনোভাবে সম্ভব হবে না। এজন্যে সরকারি চাকরিজীবীদেরকে যদি আপনি এই পেশাতে রাখতে চান এবং ভালো এবং এফিশিয়েন্ট সরকারি চাকরিজীবীরা এখানে এটি যদি আপনি চান তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের যে বেতন ভাতা রয়েছে এটি ঢিলে সাজাতে হবে। কেননা আপনারা জানেন বেসরকারি খাতে কিন্তু এর থেকে অনেক পরিমাণে বেতন বৃদ্ধি হয়। সেখানে সরকারি চাকরিজীবীরা মাত্র একটা লাইফ সিকিউরিটির জন্য এবং ভবিষ্যতের সিকিউরিটির জন্য কিন্তু তারা এই সরকারি চাকরি ছেড়ে যান না। বেসরকারি চাকরিতে আপনি দেখতে পাবেন যে ১ বছরেই তারা 50-60% প্রমোশনও পেয়ে যান অর্থনৈতিকভাবে। অর্থাৎ কারোর বেতন যদি ১৫,০০০ টাকা হয় তিনি প্রমোশন পেয়ে সেটা ৩০ থেকে ৩২,০০০ হয়ে যায়। কিন্তু আপনি কোনদিনও শুনবেন না সরকারি চাকরিজীবীরা এরকম সুযোগ সুবিধার ভিতরে এসেছেন। তবুও কিন্তু আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবে কিন্তু তারা শেষ দিকে এসে ব্যর্থ হয়েছেন। আমি আবার বলব শেষ দিকে এসে যে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি এই সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য ১০০ র ভিতরে কত দিবেন? সেই দিকে এসে আমরা একটু আলোচনা করব যে আমি ১ম এ ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি হয়তো পে স্কেল নিয়ে কোনো ভিডিও বানাবো না। কিন্তু আমি মনে করলাম যে আমরা যদি থেমে যাই, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা যারা কমেন্ট করি এবং আমাদের যে সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা তুলে ধরি, আমরা যদি চুপ হয়ে যাই তাহলে কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার এসে বা আমাদের যে সংগঠনগুলো রয়েছে এগুলো চুপ হয়ে যায় তাহলে পরবর্তী রাজনৈতিক সরকারের সাথে কোনোভাবে এটি তাগিদ দিবে না। আমাদেরকে কথা বলে যেতে হবে, আপনাদেরকেও কমেন্ট করতে হবে, লাইক করতে হবে তাহলেই কিন্তু আমাদের এই বিষয়টি যে সরকার আসুক না কেন তার কাছে যাবে এবং আমরা জানি বিএনপি, জামাত, এনসিপি সকলে কিন্তু পে স্কেলের বিষয়টি পজিটিভ ধ্যান ধারণা দিয়েছে। আমরা আশা করব পরবর্তী রাজনৈতিক যে সরকার আসুক না কেন তারা চেষ্টা করবে এসেই সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটা তারা কিভাবে ঘোচাতে পারে। পরবর্তীতে পে স্কেল রিলেটেড যখনই কোনো নিউজ পাবো, বিশেষ করে যে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা, তারা কি রিপোর্ট দিচ্ছে, কতটুকু বাস্তবায়নযোগ্য, কিভাবে বাস্তবায়ন হবে, সেটি ফেব্রুয়ারিতেও যদি না হয় মার্চ বা এপ্রিল বা পরবর্তী অর্থ বছর অর্থাৎ জুলাইতে যে বাস্তবায়ন হবে কিনা, বাস্তবায়ন হলে কতটুকু বাস্তবায়ন হবে, সে সকল নিউজ যদি আপনি সবার আগে পেতে চান, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।